আচ্ছা, যদি এমন হয় আপনার কারো ওপর ভয়ঙ্কর রাগ হলো, আর সেই রাগ থেকেই জন্ম নিল তীব্র প্রতিশোধ স্পৃহা, আর সেই প্রতিশোধ নেওয়াটা আপনার হাতের মুঠোয়, অথচ আইনও আপনার কিচ্ছু করতে পারবে না, তাহলে কেমন হবে বলুন তো? আচ্ছা, এমনও তো হতে পারে আপনার সেই অমোঘ শক্তি আপনাকে ভুল পথে চালিত করলো, হয়তো আপনি হয়ে উঠলেন মৃত্যুর এজেন্ট। আমাদের আজকের গল্পটি এমনই একজন হাড় হিম করা খুনিকে নিয়ে। শুনতে থাকুন ডাউন মিস্ট্রি লেন। আরও ভালো ভালো গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন আলফ্রেড হিচককের কাউন্ট ডাউন। গল্পটির অনুবাদ করেছেন তাপস ঘোষ। সূত্রধর আমি বাকি। কথকের ভূমিকায় সুমনা, মাইকেলের চরিত্রে শুভজিৎ, ক্যাটসবিট ও অন্যান্য চরিত্রে মনতোষ এবং পোস্টার ডিজাইনে প্রতাপ কুমার বিশাই। শুরু হচ্ছে আজকের গল্প, আলফ্রেড হিচকক রচিত কাউন্ট ডাউন। শুনতে থাকুন ডাউন মিস্ট্রি লেন। একটা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় মাইকেল বসে। তার হাতের সোনালি রঙের ডায়ালের ঘড়িটা বারবার দেখছে। তার সাথে একই কামরায় যাবে ক্যাটসবিট, তার ছোটবেলার বন্ধু। যদিও সে অনেক আগেই স্টেশনে চলে এসেছে, তবুও যেন একটু বেশিই চঞ্চল হচ্ছে মাইকেল। যদি ক্যাটসবিট ট্রেন ছাড়ার আগে না পৌঁছাতে পারে, তবে তো তাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তার মীমাংসা আর কোনোদিন হবে বলে মনে হয় না। আবার কবে ক্যাটসবিটকে একান্তভাবে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। আসলে হয়েছে কি, মাইকেল আর ক্যাটসবিট একদম ছোটবেলার বন্ধু। একসাথে পড়াশোনা করেছে, কাজও তারা প্রায় একই সাথে পেয়েছে। মাইকেল সরকারি দপ্তরে আর ক্যাটসবিট ইন্স্যুরেন্স কোম্পানিতে। সবই চলছিল ঠিকঠাক। মাঝখানে লিজা এসে সব কেমন ওলট পালট করে দিল। দুজনেই লিজার প্রেমে পাগল হলো, কিন্তু লিজা বেছে নিল মাইকেলকেই। আর সেখানেই হলো বড় সমস্যা। ক্যাটসবিট এক প্রকার গুটিয়ে নিল নিজেকে। সে আর মাইকেলের সাথে দেখা সাক্ষাৎ করে না। বন্ধুর এই পরিবর্তনে মাইকেল একটু অবাক হয়। তবু সে ক্যাটসবিটের সাথে দেখা করে, নিজেদের মধ্যে যে অযাচিত দেয়াল তৈরি হয়েছে সেটা ভাঙার চেষ্টা করে বারবার, কিন্তু লাভ হয়নি। বরঞ্চ ক্যাটসবিট বিভিন্ন বাহানায় দূরে থেকেছে প্রতিবারই। তাই দুই বন্ধুর মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে এখন সহস্র যোজনে দাঁড়িয়েছে। তাহলে এখন কেন একসাথে তারা যাচ্ছে? একদিন ট্রেনের রিজার্ভেশন কাউন্টারে অপ্রত্যাশিতভাবেই দেখা হয় দুজনার। মাইকেল আর ক্যাটসবিট দুজনেই একই জায়গার টিকিট কাটতে গিয়েছিল। দুজনেরই অফিসের কাজ। তখন মাইকেল এগিয়ে এসে ক্যাটসবিটকে প্রস্তাব দেয়, একই জায়গায় যখন যাচ্ছি তখন আমরা দুই বন্ধু একসাথে টিকিট কাটি, তাহলে তো প্রায় 10 ঘন্টার রাস্তা দুই বন্ধু একসাথেই যেতে পারবো। এক আশ্চর্য ব্যাপার ঘটল। ক্যাটসবিট রাজিও হলো আর মাইকেলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এই কয়েক বছরের বিচ্ছেদের বেদনা তখন দুজনের গাল বেয়ে অশ্রু আকারে ঝরে পড়েছিল। এই ফাঁকে মাইকেল দেখে ক্যাটসবিট হন হন করে হাতে একটা সুটকেস আর অন্য হাতে একটা বই নিয়ে হন্তদন্ত হয়ে প্ল্যাটফর্ম দিয়ে তাদের নির্দিষ্ট কামরার দিকে এগিয়ে আসছে। তাই দেখে মাইকেলের মনের থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। মাইকেল তখন তার বন্ধুত্বের আবেশে মগ্ন। তার হারিয়ে যাওয়া বন্ধুত্ব সে যে কোনো মূল্যে ফিরে পেতে বদ্ধপরিকর। পাশে এসে বসে এক দীর্ঘশ্বাস ফেলে ক্যাটসবিট বলে, মাইকেল ভাই, তুমি কিছু মনে করো না। আসলে সকালে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল, তাই তোমাকে আমার জন্য এত চিন্তা করতে হলো। তুমি কি করে বুঝলে আমি তোমার জন্য চিন্তিত? আরে আমি তো তোমার বন্ধু নাকি? বন্ধুর মুখ দেখলে আমি বুঝতে পারবো না?
তাহলে ছোট থেকে তোমার সাথে আমার বন্ধুত্বের কোনো মানেই থাকে না। তুমি এখনো আমাকে বন্ধু মনে করো? ভাবতেই পারছি না। পরিবেশ হালকা করার জন্য ক্যাটসপিট প্ল্যাটফর্মের এক দোকান থেকে 2 প্লেট স্যান্ডউইচ আর 2 কাপ কফি নিয়ে এসে বলে, নাও এটা খেয়ে নাও দেখি, আমি জানি তোমার খুব খিদে পেয়েছে। মাইকেলের চোখ আবার ভিজে উঠল। সে ক্যাটসপিটকে জড়িয়ে ধরে। কোনো কিছুই আর বলতে পারে না, শুধু সে নির্বাকভাবে স্যান্ডউইচ খেতে শুরু করল। তারপর কফি খেয়ে নিয়ে এসে জিজ্ঞাসা করে, তোমার হাতের ওই বইটা দেখছি কিনলে নাকি? হ্যাঁ কিনলাম, শুনলাম এই বইটার নাকি খুব সেল, তাই ভাবলাম তুমি যখন আছো আর আমরা 10 ঘন্টা জার্নি করব, এই সময় তুমি যদি ছোটবেলার মতো আমাকে এই বইটা পড়ে শোনাও তাহলে বেশ জমবে। পড়ে শোনাবে মাইকেল? কি বলছো? আমার বন্ধুর জন্য আমি প্রাণটাও দিয়ে দিতে পারি, আর সামান্য একটা বই পড়ে শোনাতে পারবো না? মাইকেল বইটা হাতে তুলে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো। বইটার নাম বেশ সুন্দর, কিন্তু লেখকের নাম এমন অদ্ভুত কেন বলো তো? কেন আবার? হয়তো লেখক ছদ্মনাম ব্যবহার করেছেন, নইলে ব্ল্যাক ক্যাট কারো নাম হতে পারে। তুমি বলো না? ঠিক বলেছ। ক্যাটসপিট, তুমি গল্পটা শুনবে না? এ তো শুনবই, আর এখন আমাদের কামরাটাও খালিই আছে, এই ফাঁকে পড়াটাই মনে হচ্ছে ভালো হবে। আর যদি কোনো যাত্রী চলে আসেন তাহলে হয়তো উনি বিরক্তি প্রকাশ করবেন, তাই আমার মনে হয় এখনই পড়া ভালো। তুমি শুরু করো। মাইকেল এবার বইটা খুলে ফেলে আর কয়েকবার গলা খ্যাকা দিয়ে পড়তে শুরু করে। এই গল্পটা খুবই সাধারণ ভাষায় লেখা। আসলে এই গল্পটাতে একটি বিশেষ ক্ষমতার কথা বলা হয়েছে, যে ক্ষমতাটা আমার একান্ত ব্যক্তিগত। আমার নোট বইতে যেভাবে আমি লিখেছিলাম ঠিক তার ফটোকপি এই গল্পে তুলে ধরা হয়েছে। সত্যি বলছি, একটা কথাও লুকাইনি, আর লুকানোর প্রয়োজনই বা কোথায়? আমি তো এই গল্পের শেষে আমার ক্ষমতা ত্যাগ করার কথা লিখে গেছি, তাই আর কোনো লুকোচুরি নয়। আমি এটা উৎসর্গ করেছি আপনাদের, মানে পাঠকদের। আরে পাঠক ছাড়া কোনো লেখা কি লেখা বলে গণ্য হয়? না, হয় না। তাই আমার এই সিদ্ধান্ত। কি ভাবছেন আমি কি ক্ষমতার কথা বলছি? আর এটা আমি কিভাবে বা পেলাম? আমার ক্ষমতা হলো মানুষ খুন করা। আসলে জানেন, ঠিক খুন নয়, মৃত্যুদূত পাঠিয়ে দেওয়া, যার হাত থেকে কারো নিস্তার নেই। এবার বলি এই ক্ষমতার অধিকারী আমি কিভাবে হলাম। শয়তান যেমন বিবেকের বদলে ডক্টর ফাউস্টকে ক্ষমতার অধীশ্বর করেছিলেন, সেভাবে কি আমি এই ক্ষমতার অধিকারী হয়েছি, নাকি কোনো ঐশ্বরিক শক্তিতে এই ক্ষমতা পেয়েছি? কি ভাবছেন? মাটির গভীর থেকে উদ্ধার করা বাক্স থেকে প্রাপ্ত মূর্তির চোখের মতো, অথবা অথবা মৃত্যুমুখী নাবিকের দেওয়া বাঁদরের থাবার মতো কোনো অলৌকিক জিনিস আমি পেয়েছি? নাকি কোনো গুপ্ত বিদ্যা নিয়ে গবেষণা করতে করতে হঠাৎ গন্ধকের ধোয়ার মতো আমি পেয়ে গেছি আমার এই গবেষণার ফসল? না না, সেসব কিছু নয়। প্রাত্যহিক কাজের মধ্যে পেয়ে গেছি ওটা। ক্ষমতাটা এত ধীরে ধীরে আমার মধ্যে সঞ্চারিত হয়েছিল যে এর স্বরূপ প্রথম প্রথম আমি বুঝতেই পারিনি। মাইরি বলছি। আপনি হয়তো ভাবছেন, সে নয় বুঝলাম, কিন্তু তোমার ক্ষমতার উৎসের কথা, ক্ষমতায় যারা বলি হয়েছে তাদের কথা, তাদের নাম, কখন, কোন তারিখে, কোথায় ঘটনাগুলো ঘটিয়েছ, এসব আমাদের বলতে চাও কেন? এখনো পর্যন্ত তোমাকে তো কেউ সন্দেহ করেনি। সাত করে ফাঁসির দড়ি গলায় ঝোলাতে চাও নাকি বাবু? মনে রাখবেন, আমি অত বোকা নই মশাই। ফাঁসির দড়ি আমাকে ছুঁতেও পারবে না, এই আমি বলে রাখলাম।
আসলে আমি হলাম গিয়ে ক্ষমতার চাকরের মতো। চাকরের মতো আবার বলছি কেন, আমি চাকরি। যে ক্ষমতা আমি করায়ত্ত করেছি তার জোরেই সব গোপন কথা ফাঁস করে দিচ্ছি নির্দ্বিধায় আর নির্ভয়ে। আইন আমার চুল পর্যন্ত ছুঁতে পারবে না। দেখে নেবেন, এইসব বর্ণনা করার মধ্যেও আমি তারই গোলামি করছি। তারই ইঙ্গিতে আমি আমার অকপট স্বীকারোক্তি রাখছি আপনাদের সামনে। কি বিশ্বাস হচ্ছে না? বেশ, আরেকটু ধৈর্য ধরুন। কি বলছেন? মেলা ফচফচ না করে জানাবো আসল কথাটা বা ঘটনাগুলো? বেশ, তবে তাই হোক। ওভারলাস্টিং ইন্স্যুরেন্স কোম্পানির বড় কর্তা মিস্টার র্যানকিনের নাম শুনেছেন তো? উনি ছিলেন কর্মক্ষেত্রে আমার ওপরওয়ালা। লোকটা ছিল ভারী আত্মকেন্দ্রিক, স্বার্থপর আর অসভ্য। ওপরওয়ালাকে তেল মেরে নিজের উন্নতি করে নিয়েছিল। এদিকে আমার প্রমোশনের সুপারিশ কোম্পানির কর্মকর্তাদের কাছে পাঠানোর ব্যাপারে তার ছিল খুব অ্যালার্জি। আমি বারবার বলেছি, আমার প্রমোশন কবে হবে? উত্তরে পেয়েছি সাংঘাতিক অপমানসূচক কথা। শালা ওপরওয়ালার মেয়েকে বিয়ে করে সে যেন একরকম অদ্বিতীয় হয়ে উঠেছিল। কিন্তু আমিও হাল ছাড়ার পাত্র নই। খুব খাটতাম জানেন, যাতে করে আমি ম্যানেজমেন্টের নজরে পড়ি। কিন্তু আমি জানতাম না আমি চক্রব্যূহের মধ্যে পড়ে আছি। তাই আমার শত চেষ্টা ওই র্যানকিনের কড়া নজরদারিতে দিশেহারা হয়ে গেল। উল্টে আমার নামে বদনাম পৌঁছল কর্তাদের কানে। ফলে আমরা কেউ কাউকে দু চোখে দেখতে পারতাম না। যখন ওর মুখটা দেখতাম আমার ভেতরটা পুরো জ্বলে যেত। র্যানকিন আমাকে চরম অপদস্থ করার জন্য আমার বিভাগে ওর পেটুয়া লোক বদলি করল, যারা সবাই স্বভাবে বেপরোয়া। আমাকে একটু মাননি করতো না, বরং র্যানকিনের নির্দেশে তারা আমাকে জুনিয়র স্টাফদের সামনে অপমান করত। টাইপিস্টের সঙ্গে কথা বলার সময় ইচ্ছা করে আমার টেবিলের উপর বসে শীষ দিত, গান গাইত। মাঝে মাঝে র্যানকিন নিজের চেম্বারে আমাকে ডেকে চুপচাপ বসিয়ে রেখে একটা ফাইল খুলে গভীর মনোযোগ দিয়ে পড়ার ভান করত। এমন খচ্চর শালা। ভেতরে ভেতরে রাগে আমার সারা শরীর জ্বলত। ফেরার পথে ট্রেনে হয়তো চোখের সামনে বসে খবরের কাগজ মেলে ধরেছি, অথচ এক বর্ণ পড়তে পারছি না। চোখ ফেটে জল আসছে, অপমানে মনটা ভারী হয়ে আছে। অফিসের পরে সন্ধ্যাবেলা, এমনকি শনি রবিবারের সন্ধ্যাগুলো এমন মানসিক যন্ত্রণায় কাটছিল, সে আর কি বলবো। একদিন টের পেলাম র্যানকিন কোম্পানির কর্মকর্তাদের কাছে আমার নামে বাজে রিপোর্ট পাঠিয়েছে। আমার সহ্য হলো না। রাগে ঘৃণায় ভরে গেল আমার সমস্ত মন। হৃদয়ে জাগলো প্রতিশোধ স্পৃহা। ঠিক করলাম বেনামি চিঠি পাঠাবো। না না, কোম্পানির কর্মকর্তাদের কাছে নয়, র্যানকিন আর তার স্ত্রীর কাছে। কিন্তু চিঠিটা আমার ঘরের টেবিলেই রয়ে গেল। পোস্ট করতে পারলাম না, কারণ চিঠিটা আমার মন পছন্দ হয়নি। ফের লিখতে বসলাম। কড়া কথার বদলে নরম কথায় কটু, অশ্লীল আর বিকৃত মানসিকতার ইঙ্গিত রাখলাম। তারপর দিলাম পোস্ট করে। মনে একটা অদ্ভুত তৃপ্তি পেলাম জানেন। এরপর প্রত্যেক দিন অফিস থেকে ফিরে র্যানকিনের ব্যবহারের রোজ নামচা লেখা আমার একটা বদ অভ্যাসের মতো দাঁড়িয়ে গেল। এর কারণে লক্ষ্য করলাম হঠাৎ র্যানকিন আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সে শুরু করেছে প্রকাশ্যে গালাগালি, অধস্তন কর্মচারীদের সামনে অপমানও পর্যন্ত করছে। একদিন র্যানকিন ভয় দেখালো কর্মকর্তাদের কাছে নালিশ যাবে। একদিন আমাকে এতটাই উত্ত্যক্ত করলো যে আমি তাকে সকলের সামনে অপমান করতে বাধ্য হলাম।
সেদিন আমার মনটা ক্ষতবিক্ষত হলো, তাই তাড়াতাড়ি বাড়ি এসে লেখার নোট বইটা নিয়ে বসলাম। পরের দিন আমাদের লড়াইটা কোন দিকে মোড় নেবে তার সম্ভাব্য বর্ণনা লিখে রাখলাম। যেমন লিখলাম, আগামী দিন 2টোর পর 7 তলায় সিঁড়ির মুখে র্যানকিন তার অভ্যাস মতো লাঞ্চের পর কে দেরি করে অফিসে ঢুকে দেখবে, আর ঠিক তখনই হঠাৎ ভারসাম্য হারিয়ে সে রেলিং টপকে 1 তলার হল ঘরে মুখ থুবড়ে পড়বে। সঙ্গে সঙ্গেই মাথাটা ফেটে মারা যাবে শালা। যখন এই কথাগুলো লিখছি তখনও জানি না কেমন করে জন্ম নিচ্ছে এক অমোঘ অস্ত্র আমার এই 2 আঙুলের জাদুতে, যে অস্ত্র মানুষকে অনায়াসে মেরে ফেলতে পারে। আমার কল্পনাতেও ছিল না যে কথাগুলো আমি রাগের বশে লিখেছি সেটা অক্ষরে অক্ষরে ফলে যাবে। পরের দিন অফিস ঢুকলাম। র্যানকিনের মুখটা সঙ্গে সঙ্গে দেখতে হলো। সে আমার ডেস্কের পাশে দাঁড়িয়েছিল। আমাকে দেখেই একটা আলটপকা মন্তব্য করলো, আমি নাকি খচ্চর, আমি নাকি কাজ ছাড়া আর সব কিছুতেই পারদর্শী। সবাই আমার দিকে ফিরে মুচকি হাসলো। র্যানকিনের পেটুয়াগুলো তো হাহা করে হেসে নিল টেবিল চাপড়িয়ে। আমার কিছুই করার ছিল না, শুধু রাগে দুঃখে আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল। কয়েক ঘন্টা অফিসের কাজ করে লাঞ্চ সেরে আবার অফিসে ঢুকতেই হল ঘরে ভিড় দেখলাম পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। আমি অবাক পায়ে সিঁড়ির মুখে আসতে দেখি স্ট্রেচারে ঢাকা দেওয়া একটা শবদেহ বয়ে নিয়ে যাচ্ছে একদল আর্কাডিয়ান পুলিশ। চাদরে ঢাকা ওটা কে? আমি হতবাক, কেমন পাথরের মতো দাঁড়িয়ে রইলাম সিঁড়ির পাশেই। দেখলাম কর্মকর্তারা এলেন, ওদের মুখ শোকাচ্ছন্ন গম্ভীর, কারো মুখে কোনো কথা নেই, চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। আমি আর ঠিক থাকতে না পেরে অফিসের বেয়ারাকে প্রশ্ন করলাম, কাকে স্ট্রেচারে ঢাকা দিয়ে নিয়ে গেল? মিস্টার র্যানকিনকে। ফিস ফিস করে জবাব দিল বেয়ারা, 7 তলা থেকে একদম 1 তলায় পড়ে গেছেন। কিভাবে যে এমন ঘটনা ঘটলো কেউ জানে না। বিরাট এক শব্দ হতে সবাই দেখে নিচে সিঁড়ির পাশে র্যানকিনের লাশ পড়ে আছে। দেখুন লিফটের সামনের মেঝের টালিটা দেখুন, ভেঙে টুকরো হয়ে গেছে। এইভাবেই বকে চলেছে বেয়ারা। আমি তখন কিছুই শুনতে পাচ্ছি না। আমি কেমন অবশ হয়ে গেছি। অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে, ভিড় কেমন কমতে শুরু করেছে। কর্মকর্তারা সবাইকে শোক জ্ঞাপন করে ফিরে যাচ্ছেন। ঝাঁটা বালতি গুছিয়ে চলে গেল জমাদার। মেঝেতে পড়ে থাকা রক্তের দাগ আর ভাঙা টালির টুকরো পরিষ্কার করে নিজেকে সামাল দিতে আমার ঘন্টাখানেক লাগলো। দেখলাম র্যানকিনের খালি ঘরে ঘুরে বেড়াচ্ছে উদ্ভ্রান্ত টাইপিস্টরা। কেউ যেন বিশ্বাস করতে পারছে না যে র্যানকিন নেই। এদিকে আমার বুকের ভেতরে যেন বরফের নদীটা গল গল করে বয়ে চলছে। মনের ভিতরটা যেন লাফিয়ে উঠছে এক অজানা তৃপ্তিতে। এই তৃপ্তি যে কিভাবে আমাকে প্রভাবিত করছে ঠিক বলতে পারবো না। যাক বাবা, আমার পেছনের লাগার লোক আর কেউ রইল না। এবার আমি র্যানকিনের চেয়ারটাতে বসতে পারবো, যেটা আমার ন্যায্য অধিকার। আমি সুখ স্বপ্নে বিভোর হলাম। সেই রাতে আমার দারুণ ঘুম হলো। পরের দিন ঘুম ভাঙতে দেরি হলো, তাই আমি তাড়াহুড়ো করে তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। পথে আমি শুধু ওই চেয়ারটাতেই মগ্ন ছিলাম। অফিসে কেমন হবে আমার অবস্থান, অফিসে আমি ঠিক কোথায় বসবো, এই সব ভাবনা নিয়েই আমি অফিসে ঢুকলাম। কিন্তু আমি হতবাক, দেখি র্যানকিনের চেয়ারে
কাটার নামে এক কম বয়সী চ্যাংড়া ছোকরা বসে আছে। আমার মাথায় রক্ত চড়ে গেল। যার তাল কাকুর জ্ঞান নেই, যার অভিজ্ঞতা বলে কিছু নেই, সে কিনা ওই চেয়ারটাতে বসে আমার উপর ছড়ি ঘোরাবে। বুঝলাম র্যানকিনের এটা আর একটা ষড়যন্ত্র ছিল। আমি হতাশ হলাম। কি আর করব, অগত্যা এক অর্বাচীনের আজ্ঞাবহ হয়ে কাজ করার জন্য মানসিক প্রস্তুতি নিলাম। কার্টারের হাতে অফিসের সব ক্ষমতা চলে গেল। আমার হাতে কিছু নিয়মিত কাজ, যার ফাইল জীবনেও হর্তাকর্তাদের কাছে পৌঁছবে না। সঙ্গত কারণেই একদিন কার্টারের সঙ্গে সংঘাত লাগলো। কার্টার আমাকে প্রায় ঘাড় ধরে বুঝিয়ে দিল আমি ওর অধস্তন কর্মচারী মাত্র। আমার অন্য কোনো ব্যাপারে নাক না গলানোই বাঞ্ছনীয়। ইতিমধ্যে জ্যাকসন নামে এক ছোকরা কার্টারের ডেপুটি হয়ে এলো। আমার উপর অত্যাচার আবার চরমে উঠল। দুজনে মিলে এমন করতে লাগলো যাতে করে আমি যেন কাজ ছেড়ে দিয়ে চলে যাই। আমার প্রতি অবিচারের মাত্রা চরমে উঠল। একদিন অপমানিত আর অত্যাচারিত আমি বাড়ি ফিরে নোট বইতে লিখে ফেললাম, আগামীকাল অফিসের বাইরের পথ দুর্ঘটনায় কার্টার মরবে। ছেলে মানুষের খেয়ালে আর কি। রাগের বসে বাক্যটা লিখে আমি নিজের খেয়ালে হেসে উঠলাম। সেই সময়টার নিজের মুখটা দেখার ইচ্ছা করছিল খুব। তখন কি আমাকে কোনো অতি মানবের মতো লাগছিল, নাকি হাইতি ওঝার মতো আমার মুখটা তখন ভয়ঙ্কর হয়ে উঠেছিল? সে আমার মুখখানা যেমনই দেখতে লাগুক, আমি কিন্তু সেই রাতে ভালোই ঘুমিয়েছিলাম। পরের দিন আমি অফিসে নিজের কাজে ব্যস্ত। হয়তো সবাই নিজের নিজের কাজে ব্যস্তই ছিল। ঠিক সেই সময় রাস্তায় গাড়ির তীব্র ব্রেক কষার শব্দ শোনা গেল। তারপরেই আত্মনাদা শোরগোল শোনা গেল। অফিসের সবাই উৎসুক হয়ে উঠল ঘটনাটা কি জানার জন্য। আমিও তার ব্যতিক্রম নই। চেয়ারে সোজা হয়ে বসলাম। উঠে কার্টারের ঘরে গেলাম। সেখানে সে চেয়ারে নেই। ওই ঘরের জানলা দিয়ে রাস্তাটা ভালোভাবে দেখা যায়। ত্রস্ত পায়ে জানলার কাছে গিয়ে উঁকি দিয়ে দেখলাম একটা গাড়ি ফুটপাতে উঠে পড়েছে। জনাদশেক লোক সেটা ঠেলে রাস্তায় নামাবার চেষ্টা করছে। আমি আরো ভালোভাবে দেখার চেষ্টা করলাম। দেখলাম গাড়িটার খুব একটা বেশি ক্ষতি হয়নি, শুধু পেট্রোল ট্যাঙ্কটা ফেটে রাস্তায় তেল গড়িয়ে পড়ছে। আমি নিশ্চিন্ত হয়ে জানলা ছেড়ে ফিরে যাবার উপক্রম করছি। ঠিক তখনই চোখে পড়ল গাড়ির নিচে চাপা পড়া একটা লোকের হাত, পা, মাথা দুমড়ানো অবস্থায় আছে। দলা পাকানো বিভৎস মাংসপিণ্ড ছাড়া আর কিছুই বোঝা গেল না। কিছুক্ষণ পরেই জানতে পারলাম ওই দলা পাকানো মৃতদেহটি কার্টারের। এটা কি কাকতালীয় নাকি আমার ইচ্ছে শক্তি? নোট বইতে আমার বালখিল্য কটা শব্দের এমন মর্মান্তিক পরিসমাপ্তি। আমি হতবাক। আর তার সাথে আমি নিশ্চিত হলাম এটা আমার এক অমোঘ ক্ষমতা। আমি যেন ভবিষ্যৎ দ্রষ্টা। একরাশ তৃপ্তি নিয়ে আমি বাড়ি ফিরলাম। আমার সামনের আরেকটা কাঁটা উপড়ে ফেলেছি। তাই রুমে গিয়ে অন্য এক বিষয় নিয়ে ভাবতে লাগলাম, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। বিকেলের খবরের কাগজে দেখেছি এক যুবক এক বৃদ্ধা মহিলাকে খুনের অপরাধে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়েছে। মনের পর্দায় ওই যুবকের রুক্ষ নির্দয় মুখটা ভেসে উঠল। এমন পিশাচ যে বৃদ্ধাকে খুন করতে পারে! কতটা অমানবিক হলে মানুষ এমন নিষ্ঠুর হতে পারে! নির্দ্বিধায় নোটবুকটা টেনে নিলাম। তখনই লিখলাম, আগামীকাল ফ্রাঙ্ক টেলার পেন্টনভিল জেলে সেই যুবক মরে পড়ে থাকবে। তারপর মাথার তলায় হাত রেখে শুয়ে পড়লাম।
আর কিভাবে ওই যুবক মারা যাবে সেই সুখ স্বপ্ন দেখতে দেখতে ঘুমের অতল গভীরে ডুব দিলাম। পরের দিন সকালে যখন শুনলাম আমার ভবিষ্যৎ লিখন কাজ করেছে, আমি এক অদ্ভুত তৃপ্তি পেলাম। বাস্তবিক ওই যুবকের মৃত্যুতে একটা হইচই বেঁধে গেল। এমনকি হোম সেক্রেটারি ও জেল অধিকর্তাকেও নড়ে চড়ে বসতে হলো। তদন্ত কমিটি বসানো হলো। জেলের মধ্যে অপরাধীর মৃত্যু কোনো স্বাভাবিক ব্যাপার নয়। নাতিদীর্ঘ তদন্তে জানা গেল জেলরক্ষীরা ওই যুবককে নির্দয়ভাবে পিটিয়ে মেরেছে। ট্রাইব্যুনালের রায় যখন বেরোলো, আমি খুব খুঁটিয়ে পড়লাম আমার নোট বইটার সঙ্গে এই হত্যার কোনো যোগসূত্র আছে কি। সেই সত্যতা যাচাই করলাম, দেখলাম হুবহু এক। সত্যি কি আমি যা নোট বইতে লিখি তাই ঘটবে? আমি নিজেকে বিধাতা ভাবতে শুরু করলাম। তখন আমি পুরোদস্তুর একজন খুনি। খুন যেন আমার নেশায় পরিণত হয়েছে। আবার আমি নিজের শক্তিকে যাচাই করার জন্য উঠে পড়ে লাগলাম। আমি যেন এক পিশাচে পরিণত হয়েছি। দুর্দান্ত ডেভিলের অট্টহাসিতে আমার তখন ফেটে পড়তে ইচ্ছা করছে। ফলে এর পরের শিকার আমি বেছে নিলাম। হ্যাঁ, অবশেষে আমার নোংরা মানসিকতা আবার বেরিয়ে এলো খোলস ছেড়ে। এবার অফিসের জ্যাকসনকে বাঁচলাম, যে কিনা আমার জীবনটাকে অতিষ্ঠ করার জন্য সমানভাবে দায়ী। দরজা বন্ধ করে কাঁপা হাতে পেন্সিলটা তুলে নিলাম। নোট বইতে লিখলাম, আগামীকাল দুপুর 2:43 3 তলার পুরুষ বাথরুমে মিস্টার জ্যাকসন একটা ব্লেড দিয়ে নিজের কবজি শিরা কেটে আত্মহত্যা করবে। কেন যে এমন উদ্ভট মৃত্যুর পরোয়ানা লিখলাম বলতে পারবো না, কিন্তু লিখলাম। তখনই আমার মাথায় এলো, আরে আমি তো লেখকও হতে পারি। এরপর নোট বইটা সিল করে খামে ভর্তি করে আলমারিতে তুলে রাখলাম। রাতভর উত্তেজনায় ঘুম এলো না। বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ ছটফট করলাম। তারপর সারা রাত ঘরের মধ্যে পায়চারি করেই সময় কাটিয়ে দিলাম। পরদিন আমার লেখার সত্যতা আবার প্রমাণিত হলো। বাথরুমের দরজার ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে আসছে দেখে অফিসের জমাদার সবার আগে ছুটে যায়। তারপর সবাইকে ডেকে এনে বাথরুমের দরজা ভেঙে দেখে বাথরুমের মেঝেতে জ্যাকসনের মৃতদেহ পড়ে আছে। আমার মনে ভয় হলো। আমার ক্ষমতার পেছনে যে অদৃশ্য শক্তি আছে তার হাতের পুতুল হয়ে যাচ্ছি না তো? কেমন একটা নেশা আমাকে পেয়ে বসছে। এখন তো না হয় পথের কাঁটা সরাচ্ছি, পরে এমন হবে না তো যাকে তাকে মৃত্যু পরোয়ানা ধরিয়ে দিলাম। আমি শঙ্কিত হলাম, এই নোট বই তাহলে কি ভবিষ্যতের নির্ভুল ভবিতব্য, নাকি কোনো জাদু মন্ত্রে আমি 24 ঘন্টা আগেই জানতে পারছি মানুষটির নিষ্ঠুর পরিণতি? নিজেকে আমি বোঝাই আমি খুনি নই, অশুভ আত্মার প্রতিনিধি নই। আমি শুধু আগাম স্ক্রিপ্ট রাইটার। যে ঘটনা ঘটবে শুধু তার 24 ঘন্টা আগে আমি সেটা লিখি মাত্র। অফিস খুলতে দেখলাম অনেকেই চাকরি ছেড়ে দিচ্ছে। পরপর 3টে মৃত্যু, তার উপর মিডিয়ার রসালো প্রচারে অফিসে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে। তাই অফিসে ঢুকেই আমার মনের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা সৃষ্টি হলো। কিন্তু এবার আমি বিভাগীয় প্রধানের প্রাপ্য পদটা পেয়েই গেলাম। ফলে সবকিছুই আমার কাছে স্বাভাবিক হয়ে উঠল। আর 1 সপ্তাহ পরে বোর্ড মিটিং। আমার লক্ষ্য এখন কোম্পানির একজন কর্মকর্তা হওয়া। কিন্তু তা হতে গেলে কোম্পানির মধ্যে সমস্যা সৃষ্টি করতে হবে, যাতে বিভাগীয় কর্তাদের মধ্যে একজনকে কর্মকর্তা হিসেবে বেছে নেওয়া হয়। ক্ষমতায় এলে আমি নিজের লোক নিয়োগ করব,
সিঁড়ি বেয়ে ঠিকঠাক উঠতে পারলে কোম্পানির জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছানো কেউ ঠেকাতে পারবে না, বিশেষত যদি আমার বিশেষ ক্ষমতা প্রয়োগ করি। মশাই, এই ক্ষমতা কত সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর তার স্বরূপ বুঝতে এখনো বাকি আছে। পরদিন সবাইকে 1 মাসের নোটিশ ধরিয়ে দেওয়া হলো। প্রতিবাদ করতে গিয়ে জানলাম আমার কাজে কর্তৃপক্ষ খুশি হলেও কোম্পানির যা অবস্থা তাতে ব্যবসা চালানো সম্ভব নয়। সুতরাং কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাস, এবার আমায় স্থির করতে হবে ক্ষমতাকে কিভাবে ব্যবহার করব। কিন্তু তার আগে আমাকে জানতে হবে ক্ষমতার সীমা এবং গভীরতা, কয়েকটা বড় এবং কঠিন আত্মসমীক্ষা। আমার ছোটবেলা কেটেছে স্টেজফুট বস্তিতে। স্মৃতিটা মোটেই সুখকর নয়, বরং অত্যন্ত কষ্টদায়ক আর অপ্রীতিকর। বস্তি জীবন যেমন হয় আর কি, জঘন্য বস্তি। আমার ক্ষমতার ব্যাপ্তি দেখতে গিয়ে ঠিক করলাম একটা বড় জায়গায় আমার শক্তি পরীক্ষা করে দেখি। নোট বইতে লিখলাম, আগামীকাল দুপুরে স্টেজফোর্ট বস্তির প্রতিটা বাসিন্দা মারা যাবে। এরপর একটা রেডিও কিনে নিয়ে দুপুরে ঘরে বসে রেডিও খুললাম। কেবলই মনে হচ্ছে এক্ষুনি ঘোষক এই অনুষ্ঠান থামিয়ে কোনো বিশেষ সংবাদ ঘোষণা করবে, কিন্তু না, কোনো খবরই পেলাম না। মনে সংশয় জাগলো, তবে কি বড় ক্ষেত্রে আমার ক্ষমতা কাজ করে না, নাকি আমার ক্ষমতা চলে গেছে, নাকি সরকার চেপে দিল এই ভয়াবহ ব্যাপারটা। সঙ্গে সঙ্গে স্টেজফোর্ট রওনা দিলাম সত্যাসত্য যাচাই করতে। স্টেশনে নেমে কায়দা করে খবরাখবর জোগাড় করলাম। না, এখানে কিছু ঘটেনি। দিব্যি গাড়ি ঘোড়া চলছে, ফ্যাক্টরির ধোঁয়ায় যথারীতি আকাশ ঢেকে আছে, ব্যস্ত মানুষের ভিড়, বস্তিটাও বহাল তবিয়তে ঝুপড়ির মতো দাঁড়িয়ে, আর মানুষগুলোও তাদের বস্তি জীবন ভোগ করছে। হতাশ হলাম, একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরলাম। মাথা নিচু করে সিঁড়ি দিয়ে উঠতে যাব, তখনই বাড়িওয়ালি ভাড়ার তাগাদা করল। হতাশাটা হঠাৎ যেন বদলে গিয়ে রাগে পরিণত হলো। প্রচন্ড রাগে আমার 2 রক টনটন করতে লাগলো। রুমে ঢুকে ড্রেস না বদলে আমি নোট বই হাতে তুলে নিলাম। তাতে লিখলাম, পরদিন সিঁড়ির নিচে বাড়িওয়ালির মৃতদেহ পাওয়া গেল। আমার মধ্যে অবশ্য কোনো অনুতাপ আসলো না, বরং আমি বুঝলাম আমার ক্ষমতা ফুরিয়ে যায়নি। এরপর ধীরে ধীরে আমার ক্ষমতার রূপটা যে আসলে কি সেটা টের পেলাম। যেমন বস্তির সমস্ত মানুষ বা শহরের সব মানুষকে একসঙ্গে আমি মারতে পারবো না, কিন্তু একজনের মৃত্যুর ব্যাপারেই আমার ক্ষমতা কাজে লাগবে। শেয়ারের ওঠা পড়ায় সে শক্তি কাজে আসে না, তাও পরীক্ষা করে দেখেছি। ঘোড়দৌড় বা লটারিতেও আমার ক্ষমতা ব্যর্থ হয়। তাহলে কি আমি যমদূতের এজেন্ট? তাছাড়া আমার ক্ষমতার উৎসও জানা নেই। তবে নোট বইয়ের এই বর্ণনা আর এই মৃত্যু মিছিল আমাকে আদৌ লাভবান করল কি? বাড়িওয়ালির মৃত্যুর পর পুলিশ যেন আমাকে সন্দেহের চোখে দেখছে। না হলে একজন কনস্টেবল আমার সাথে আবহাওয়া নিয়ে খেজুরে আলাপ করবে কেন? সে কি আমার পেট থেকে কোনো কথা বের করতে চাইছে, নাকি আমার টেলিপ্যাথির জোর কতটা যাচাই করছে? কিন্তু আমার নামে কোনো স্পষ্ট অভিযোগ কেউ করেনি, তাই আমি নিঃসন্দেহ হলাম আমি আইনের ধরা ছোঁয়ার একদম বাইরে। তাই এই বিষয়ে আমার মাথা ঘামানোর কোনো মানে হয় না। অফিস তখনও পুরো বন্ধ হয়ে যায়নি, সবে যেতে শুরু করেছে। মনে হলো আমার নিয়োগকর্তা যেন একটু বাঁকা নজরে আমাকে দেখছে। আমার এই অলৌকিক ক্ষমতা কি সে তবে জেনে গেছে? আমার গা থেকে কি জ্যোতি ফুটে বেরোচ্ছে? সেই জন্যই কি আমি সকল কৌতূহলের কেন্দ্রবিন্দু? লক্ষ্য করলাম বাসে, রেস্তোরাঁয় সমস্ত লোক আমার দিকে আকৃষ্ট হচ্ছে। তাহলে
ক্ষমতা কি চলে যাচ্ছে আমার? নোট বইটা কি এবার পুড়িয়ে ফেলবো? আলমারিটাও বেচে দেব? তখনই মনে এলো কথাটা, পেন ইজ মাইটিয়ার দেন শোড। কলম তরবারির চেয়েও শক্তিশালী। এবার একটা বুদ্ধি খেলে গেল আমার মাথায়। ঠিক করলাম আমার সমস্ত ক্ষমতা বাঁচিয়ে রাখার একটা সহজ রাস্তা বের করে ফেলেছি। নোট বই লিখব না, অথচ যাদের মারবো তারা জানতেও পারবে না কেন খতম হলো আর কি করেই বা খতম হলো। মশাই, আমি একটা গল্প লিখে ছাপবো। খুবই সাধারণ ভাষায় লেখা গল্প। সেই গল্পে আমার একটা বিশেষ ক্ষমতার কথা লেখা থাকবে, খোলসা করেই থাকবে। আমার ক্ষমতায় যারা বলি হয়েছেন তাদের নাম, কখন, কিভাবে খতম হলেন তার অবিকৃত বিবরণে আমার নোট বই কিভাবে ভর্তি হতে থাকলো সব কিছু লিখে যাব। মাইরি বলছি, একটা কথাও লুকাবো না। সবশেষে আমার এই ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্তের কথাও লিখে যাব। পুরো ব্যাপারটা ছাপার হরফে আমি আপনাদের উপহার দিতে চাই। অতএব অনেক খেটে খুঁটে লেখাটা শেষ করে একটা বড় প্রকাশকের হাতে তুলে দিলাম। সেও আমার বইটা ছাপিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিল। হয়তো ছাপানো হয়ে গেছে। অবাক হচ্ছেন তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই বইতে আমি আমার মৃত্যু পরোয়ানা লিখে রেখেছি। জানেন তো, ছোট গল্পের শেষে নানান চমক থাকে, এতেও আছে। তাই গল্পের শেষে শেষবারের মতো আমি আমার ক্ষমতার স্ফুরণ ঘটিয়েছি। ঘোষণা করছি আমার শেষ মৃত্যুদণ্ডাজ্ঞা। এখানে একটা মৃত্যু এঁকে রাখছি। কার আবার? এই মুহূর্তের পাঠকের? যতদিন এই বইয়ের জল থাকবে ততদিন কেউ আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কোনো অভিযোগ, কোনো আইনি আঙুল আমার দিকে উঠবে না। কারণ যে আমার গল্প পড়বে তার মৃত্যু ঘনিয়ে আসছে ক্রমশ। পাঠকের উপর নেমে আসছে হিমশীতল মৃত্যু। প্রস্তুত হন, নারীর গতি ক্ষীণ হয়ে আসছে না? পরীক্ষা করে লাভ নেই, সময়ও নেই। আমার বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা স্বয়ং যমরাজেরও নেই। কি হৃৎপিণ্ডটা লাফাচ্ছে? গল্পের শেষে মৃত্যুর নিয়মে কালো অন্ধকার গ্রাস করে নেবে পাঠককে। আর কয়েকটা মুহূর্ত মাত্র। ভয় পাচ্ছেন? বুক কাঁপছে, ভিড় করছে স্মৃতি। কাউন্টডাউন শুরু হবে এবার। এই পর্যন্ত পড়ার পর মাইকেল আর পড়তে পারছে না। তার গলার কাছে যেন কিছু তরল আটকে আছে, গল গল করে বেরিয়ে আসার জন্য। বুকের ভেতর তার অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। এতক্ষণে হয়তো তুমি বুঝেছো, ব্ল্যাক ক্যাট আর ক্যাটসপিড একই ব্যক্তি। মাইকেল, আমি আমার শত্রুদের কখনো ছাড়ি না। এই মরণ ফাঁদ কেমন লাগলো তোমার? অনেক ভেবে তারপর এমন এক পরিকল্পনা করলাম আমার সবচেয়ে প্রধান শত্রুকে সরিয়ে দেবার জন্য। তুমি আমার লিসাকে কেড়েছ। ভেবেছিলে তুমি দেখেছ? না, লিজা আমার, লিজা শুধুমাত্র আমার আমার আমার। আমি তাকে হারাতে পারি না। তোমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে মাইকেল। তুই তো, আমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 5, 4, 3, 2, 1। কেমন লাগলো আমাদের আজকের গল্প?
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ, এমন সুন্দর স্বাদের আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। দেখা হচ্ছে আবার ঠিক পরের সপ্তাহে এমন সুন্দর স্বাদের আরও একটি গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।